ম্যাম আমি কম্পিউটার অপারেশন। আচ্ছা স্যার আপনি ডাইমেনশনটা একটু যদি বলতেন আমরা কোনটা শুনি, ম্যাম? মানে সবার কাছ থেকে একটু আমি বুঝতে চাচ্ছি, মানে 4 ডাইমেনশনটা নিজ অকুপেশন অনুযায়ী একটু বলতেন যদি। এটা তো বুঝছিলেন তাই না? জি। একটু চেষ্টা করেন দেখি। ডাইমেনশন না। অ্যাকচুয়ালি ডাইমেনশন বলতে বোঝাচ্ছে ম্যাম যোগ্যতার মাত্রা। যোগ্যতার মাত্রার আমরা একটা মধ্যে কাজ থাকতে করব। হবে টাস্ক স্কিল, হ্যাঁ টাস্ক ম্যানেজমেন্ট স্কিল, কম্পিটেন্সি ম্যানেজমেন্ট স্কিল এবং হচ্ছে জব অ্যান্ড রোল এনভায়রনমেন্ট স্কিল। আপনি যেভাবে বুঝিয়েছেন জি সেটা হচ্ছে আপনার টাস্ক স্কিলে থাকবে হচ্ছে একটি কাজ করার আর কি দক্ষতা থাকতে হবে, যোগ্যতা থাকতে হ্যাঁ হবে। সক্ষমতা। এবং টাস্ক ম্যানেজমেন্টে থাকতে হবে হচ্ছে একাধিক কাজ করার যোগ্যতা বা সক্ষমতা। এবং কম্পিটেন্সি ম্যানেজমেন্ট স্কিলে থাকবে বিভিন্ন পদ্ধতিতে ধরেন কাজ করার মানে অভিজ্ঞতা বা যোগ্যতা। এবং জব, বিভিন্ন পদ্ধতিতে হ্যাঁ, বলতে আমরা একটা কাজ ভিন্ন করছি, পদ্ধতিতে। করতে যে বাধাগ্রস্ত যখন হব, হ্যাঁ তখন অন্য পন্থা অবলম্বন করে আমরা সে কাজটা সম্পূর্ণ করব। এবং এটাই জব অ্যান্ড রোল কন্টিনিউয়াস ম্যানেজমেন্ট এনভায়রনমেন্ট স্কিল। স্কিল বোঝাচ্ছে বাধা বিপত্তি, আহ, এগুলো হচ্ছে পেরিয়ে আমরা যে কাজ যে সম্পন্ন করব, মানে যে কোনো কাজ করার আগে অনেক বাধা বিপত্তি আসবে, সেগুলো হচ্ছে সব সমাধান করে যে আমরা কোনো যখন, পরিবেশেই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে কোনো হুম পরিবেশে যদি কোনো সবকিছুর কাজ সাথে খাপ খাইয়ে আমরা একটা কাজ সম্পন্ন করে করতে পারি, ফেলবো। সেক্ষেত্রে হচ্ছে আপনার প্রিন্টার থেকে আমরা একটা উদাহরণ নিতে পারি। যেমন হচ্ছে হুম প্রিন্টার। এখন একটা প্রিন্টারে যখন হচ্ছে হুম আমরা শুধু ফটোকপি মেশিনের কাজ করতে পারবো, তখন হচ্ছে তাকে বলবে টাস্ক স্কিল। এবং হচ্ছে যখন আমরা পেপার ফাংশন এগুলো হচ্ছে কাজ করতে পারবো, তখন হচ্ছে সেটা পড়ে যাবে টাস্ক ম্যানেজমেন্ট স্কিলের মধ্যে। এবং কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিল হচ্ছে ক্লিয়ার পেপার জ্যাম, অর্থাৎ পেপার যদি কোনো কারণে জ্যাম হয় বা অন্য কিছু হয়, সেক্ষেত্রে হচ্ছে আমরা ওটাকে ধরে নিব হচ্ছে কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিলের মধ্যে। এইটুকু, এইটুকু আর কি বুঝছি ম্যাম এখন। আপনি ওইটাই বললেন নাকি? জি। আমি, সিবিএলএম একটাই বললেন তাই জি না? জি জি। না আমি যদি সিবিএলএম এটা একটা বলি যে বললেন, আমি মাইক্রোসফট বললাম একটু এক্সেলে আমি একটা কাজ করব, হ্যাঁ মাইক্রোসফট এক্সেলটা ওপেন করতে হ্যাঁ পারি, হ্যাঁ একটা নিউ পেজ নিতে পারি, তখন হচ্ছে আমার হচ্ছে ওটা টাস্ক স্কিলের মধ্যে পড়বে। যখন হচ্ছে আমি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে পারি, একটা হচ্ছে পেজ নিতে পারি এবং হচ্ছে একটা টেবিল, কলাম, এগুলো রো বা কোনো কিছু ক্রিয়েট করতে পারি, তখন হচ্ছে টাস্ক ম্যানেজমেন্ট স্কিলের মধ্যে পড়ে যাবে। এবং যখন হচ্ছে আমি কোনো স্যালারি শিট বা বিদ্যুৎ বিল এগুলো হচ্ছে রেডি করতে পারি, তখন হচ্ছে কন্টিনজেন্সি ম্যানেজমেন্টের মধ্যে পড়ে যাবে। এবং সেক্ষেত্রে যা বাধা আসবে বা 4 পেজ বা A4 5 পেজ এগুলো করতে যদি কোনো সমস্যা হয় বা প্রিন্ট করতে সমস্যা হয় বা সেভ করতে সমস্যা হয়, এগুলো সমাধান করে যখন কাজটা সম্পন্ন করে নেব, তখন হচ্ছে আমার পড়ে যাবে এটা জব অ্যান্ড রুলস এর মধ্যে, যেটা হচ্ছে আপনার এনভায়রনমেন্ট স্কিলের মধ্যে। এইটুকু। আচ্ছা আপনি তো বুঝতে পারছেন, মানে আমি নিজের জন্য বলছি যে নিউজ অকুপেশনে বলার জন্য, কারণ এটা যখন ওরা ধরবে এখন বললে তখন আপনাদের সহজ হয় যখন অ্যাসেসর ধরবে। জি ম্যাম। এরকম ধরেই, জি। ঠিক আছে, এই জন্যই বলা। আচ্ছা ঠিক আছে, খুব ভালো আপনি জি ম্যাম। বুঝতে পারছেন আর ধন্যবাদ ম্যাম। বুঝে পড়বেন, জি। তাহলে যে কোনো ভাবেই মানে লিখতে পারবেন জি ম্যাম। অ্যাসেসমেন্টে। জি ম্যাম। আর যদি কেউ বলতো নিজেই যদি বলে, আর কি আছে? বললো আরেকজন, আরেকজন বললো। ম্যাডাম যদি এসএমওর থেকে আমি বলতে যাই 4 ডাইমেনশনের আচ্ছা ক্ষেত্রে মানে টাস্ক স্কিল যেটা সেটা হচ্ছে আমরা বুঝি যে একটি কাজ করার জন্য সেই উপাদান বা কর্মদক্ষতাটা আছে। এসএমওতে আমি মনে করি যে একটা শার্ট তার হচ্ছে মানে এই শার্টটার বিভিন্ন অংশ মানে করতে দিছে, যে বোতাম লাগানো করতে দিছে, সেটা আমি জানি, সেটা হচ্ছে টাস্ক স্কিলের মধ্যে পড়লো।
আর টাস্ক ম্যানেজমেন্ট স্কিল এটা হচ্ছে ওই শার্টটার বিভিন্ন পার্ট, যেমন পকেট লাগানো, বোতাম, তারপরে হচ্ছে অন্য কিছু মানে বিভিন্ন মানে পার্টগুলো আমি পারি। সেটা হচ্ছে টাস্ক ম্যানেজমেন্ট স্কিল। আর কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল হচ্ছে বিপরীত পন্থা অবলম্বন করে। সেটা হচ্ছে আমাকে হয়তো ডাবল চেইন স্টিচের একটা মেশিনে কাজ করতে দিল। আমাকে দিল হচ্ছে ডাবল চেইন স্টিচের কাজ। সেক্ষেত্রে আমার মেশিনটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে আমি সিঙ্গেল নিডল মেশিনটা দিয়ে আমি ডাবল চেইন স্টিচটা আমি সেলাই করতে পারি। এটা হচ্ছে কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল। আর হচ্ছে ম্যাম জব রোল এনভায়রনমেন্টের ক্ষেত্রে মানে পরিবেশের সাথে খাপ খাইয়ে নিয়ে যে কাজগুলো, সেক্ষেত্রে যদি মনে করেন আমাকে এক মেশিনে কাজ করতে দিছে, কিন্তু সেই মেশিনটা খারাপ বা কোনো সমস্যা, সেই সমস্যাটাকে সমাধান করে নিয়ে যদি আমি সেই কাজটা সমাধান করি, সেটাই তো হচ্ছে জব রোল এনভায়রনমেন্ট। আসলে আমি এতটুকুই বুঝছি। হবে, হয়েছে। অনেকটা ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে। এইভাবে করতে থাকেন, ইনশাল্লাহ হবে। হ্যাঁ, বলেন। ম্যাম, ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যালের যে কনস্ট্রাকশন আছে এটাতে আমি তো স্কিল করেছি। তো আমার মনে হয়েছে যে ধরেন ম্যাম, সুইচ বোর্ড লাগানো বা সুইচ লাগানো এটা হচ্ছে টাচ স্কিল। তারপরে হচ্ছে আপনার সুইচ লাগানো, লাইট লাগানো, তারপরে হচ্ছে ফুল ওয়্যারিং করা, টাচ ম্যানেজমেন্ট স্কিল। এটা হচ্ছে একসাথে অনেকগুলো কাজ করা হচ্ছে। তারপরে হচ্ছে কম্পিটেন্সি ম্যানেজমেন্ট, কম্পিটেন্স যেটা সেটা মনে হচ্ছে ম্যাম একটা ওয়ার স্কিপার আমার নষ্ট। তো সেই ক্ষেত্রে আমি নোট ক্লাস দিয়ে ওই ওয়্যারটা ছিললাম। তো এইটা একটা কম্পিটেন্সি ম্যানেজমেন্ট স্কিল। আর ইনভাইরনমেন্ট জব রোল, জব রোল এনভায়রনমেন্ট স্কিল। জব রোল ইনভাইরনমেন্ট স্কিল বলতে মানে সেটা ধরেন একটা কাজ আমার মাটি থেকে উপরে করতে হবে। তো সেই ক্ষেত্রে আমার একটা ল্যাডার লাগবে, ল্যাডার লাগবে। এই কাজটা যদি করি তাহলে মনে হয় যে এটা ইনভাইরনমেন্ট মানে জব রোল ম্যানেজমেন্ট স্কিল। আচ্ছা, বুঝতে পারছেন তো আপনারা যে 4 ডাইমেনশনটা তাহলে? জি ম্যাম। আশা করি ডাইমেনশন নিয়ে তো আর কারো কোনো মানে কনফিউশন নাই। হ্যাঁ, বলেন। ম্যাম আমি বলতে যাচ্ছিলাম ডাইমেনশন আপনার হচ্ছে যেটা আমরা ডাইমেনশন কম্পিটেন্সি, এটা হচ্ছে যোগ্যতা জি। মাত্রা। হুম। টাস্ক আচ্ছা। স্কিলটা বলতে বোঝাচ্ছি আমরা যে একটা জিনিস ব্যবহার করব, সেটা হচ্ছে আমাদের ফটোকপি মেশিনে হতে পারে, অথবা হচ্ছে আমাদের এমনি সেলাই মেশিন হতে পারে, অথবা হচ্ছে মাইক্রোসফট এক্সেলে কোনো কাজ করব, সেটা হচ্ছে টাস্ক স্কিলটা। কাজটা কিভাবে হ্যাঁ, করব এখানে সেটা এমন হ্যাঁ মানে কাজটা কিভাবে করব সেটা হচ্ছে আপনার ম্যানেজমেন্টের মধ্যে পড়বে আমার মনে হ্যাঁ, এখানে হচ্ছে। কাজ হ্যাঁ করাটা যেইভাবেই করেন, আচ্ছা এখানে এই জি। যে ডাইমেনশন অফ কম্পিটেন্সি এটা কিন্তু যে কোনো একটা অকুপেশনের জন্য দেওয়া নয়, সবার জন্যই দেওয়া আছে। ম্যানেজমেন্ট হ্যাঁ, বলতে তো এখানে পদ্ধতিটা বোঝাচ্ছে ম্যাডাম, আমি তো হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ মানে একটা উপায়ে করব, হ্যাঁ? একটা কাজ সম্পন্ন করতে পারি আমরা। ঠিক আছে? সেটাকে টাস্ক স্কিল বলবো। সেটা ইআইএম এর হতে পারে, সেটা এসএম এরও হতে পারে, সেটা কম্পিউটার অকুপেশনেরও হতে পারে, যেকোনো অকুপেশনেরই হতে পারে। আচ্ছা কিন্তু আমরা কাজটা করতে পারি সম্পূর্ণ। আচ্ছা এটাকেই বলছে টাস্ক স্কিল। মানে আমরা একটা কাজ করতে পারি, টাস্ক হ্যাঁ দিয়েছে। মানে আমরা কাজ একটা কাজ টাস্ক দিয়েছে, যেটা যে হ্যাঁ, কাজটা যে কাজ করব আমরা হ্যাঁ, সেটাকে বলবে টাস্ক স্কিল, আর হ্যাঁ। যেভাবে কাজ করব যে যার সেটাকে বলবে অকুপেশন, হ্যাঁ, হচ্ছে আপনার টাস্ক ম্যানেজমেন্ট স্কিল, রাইট না ম্যাম? হ্যাঁ, যেটাকে এভাবে করব না। আচ্ছা প্রতিটা উম স্কিলেরই তো কিছু, কিছু কাজ থাকে, তাই না? আচ্ছা মানে আমরা এখানে সর্বজনীন স্কিলের জন্য কিন্তু পড়াশোনাটা করছি। এই 4 টা। সিবিটিএ 4 টা। এর মধ্যে সবগুলা ডিপার্টমেন্ট আসছে না আমাদের? জি। স্কিলগুলা? যে অকুপেশন থেকেই করুক, সবাই তো আসছি আমরা 4 না টা করতে, ম্যাম তাই আমি না? বলতে সবাই তো যাচ্ছিলাম expert হতে পারবে। আচ্ছা, আমি বলতে হ্যাঁ, যাচ্ছিলাম বলেন ম্যাম আপনার যে প্রশ্নটা টাস্ক বলেন। টাস্ক স্কিল হচ্ছে যে কাজটা আমরা করব সেটা হচ্ছে টাস্ক টাস্ক স্কিল।
কাজটা কিভাবে হ্যাঁ, করব সেটা সেটা হচ্ছে যেকোনো ম্যানেজমেন্ট স্কিল। অকুপেশনের হতে পারে। আচ্ছা। না, যেভাবে করব সেটা না। ও আচ্ছা। আমরা প্রতিটা ডিপার্টমেন্টেই জি। একাধিক কাজ করি। ও প্রতিটা ডিপার্টমেন্টে জি। একটা কাজ করি কি একাধিক কাজ করি না? জি ম্যাম। জি, জি। বলেন আপনি কে হাত উঠাইছেন? একটু বলেন কি বলছেন? ম্যাম, আমি বলতে চাচ্ছিলাম এসএমও থেকে। হুম, তো হ্যাঁ বলেন। টাস্ক স্কিল বলতে আমরা বুঝাই প্রথম আমরা যে কাজটা শুরু করব, প্রথম কাজটাই হচ্ছে আমাদের টাস্ক স্কিল। দেন টাস্ক উম ম্যানেজমেন্ট স্কিল বলতে আমরা বুঝি না, একাধিক কাজ এখানে যখন করব। আচ্ছা, আপনি বলে নেন, হ্যাঁ, তারপর আমি বলছি। একাধিক কাজ, বলেন। কয়েক কাজ যখন আমরা একত্রে করব তখন সেটা বলতে আমি বুঝি টাস্ক ম্যানেজমেন্ট স্কিল। তারপরে যে কন্টিনিউয়াসলি ম্যানেজমেন্ট স্কিল বলতে আমরা বুঝি, যেমন আমি একটা কাজ করতেছি, আমাকে একটা যেকোনো, যেমন আমি যদি সেলাই ক্ষেত্রে বলি, যেমন আমি একটা মেশিন দিয়ে কাজ করতেছি, আমাকে একটা মেশিনে কাজ করতে দেওয়া হলো, দেন ওই মেশিনটা আমার খারাপ হয়ে গেল কোনো কারণে, দেন আমি অন্য উপায়ে যদি কাজটা শেষ করি অন্য কোনো মেশিনে, যেমন আমার আগের এক আপু বলে গেছে যে ওনাকে ডাবল নিডেলে দেওয়া হয়েছে, ডাবল নিডেলে নষ্ট হওয়ার কারণে উনি সিঙ্গেল নিডেলে কাজটা শেষ করছে। এটাকেই আমরা বুঝি হচ্ছে কন্টিনিউয়াসলি ম্যানেজমেন্ট স্কিল। মানে অন্য উপায়, ভিন্ন পদ্ধতি অবলম্বন করে আমরা যদি কাজটা শেষ করি সেটাই হচ্ছে কন্টিনিউয়াসলি। আর জব রোল এনভায়রনমেন্ট স্কিল বলতে আমরা বুঝি যে কোনো পরিবেশ বা পরিস্থিতির সাথে নিজেকে খাপ খাইয়ে কাজটা শেষ করাটাই হচ্ছে অন্যদের সাথে মিলেমিশে জব এনভায়রনমেন্ট স্কিল। হুম, ঠিক আছে। তবে টাস্ক স্কিল আর টাস্ক ম্যানেজমেন্ট স্কিলে একটু মনে হয় কনফিউশন রয়ে গেছে আমাদের। টাস্ক স্কিলটা হলো যে কোনো কাজ, সেটা প্রথম কাজ বা দ্বিতীয় কাজ বলে কথা না। যেই কোনো একটা কাজের পারফরম্যান্স আমরা করতে পারি। একটা কাজ সম্পূর্ণ করতে পারি। ছোট একটা কাজ করতে পারি। সেটাকে টাস্ক স্কিল বলবো আমরা। আর টাস্ক ম্যানেজমেন্ট স্কিল হলো সেইরকম ছোট কয়েকটা কাজ একসাথে সমন্বয় করে আমরা করতে পারি। মানে একসাথে কাউকে কাজের প্রেশার দিলে অ্যা যদি তার টাস্ক ম্যানেজমেন্ট স্কিল না থাকে তখন সে দেখা যাবে ২ টা করছে আরো ৩ টা কাজ করে নাই। এটা বুঝাবে। হ্যাঁ ম্যাম, যেমন আর আমরা উদাহরণস্বরূপ আমি একটু বলতে পারি, যেন আমরা এসএমওতে যদি একটা বলেন। শার্ট তৈরি করতে দেওয়া হয়, তো আমরা প্রথমে শার্টের কাজটা কি করি, বক্স প্লেট তৈরি করি। তো এই বক্স প্লেটে আমার মনে হয় একটা টাচ স্কিল। দেন আমরা বক্স প্লেটের পর পকেট জয়েন করি, তারপর সে শোল্ডার জয়েন করি। তা এভাবে এক একটা করে যখন আমরা সম্পূর্ণ একটা শার্ট তৈরি করে ফেলবো সেটাই হচ্ছে আমার মনে হয় টাস্ক ম্যানেজমেন্ট স্কিল। হ্যাঁ, এটা ধরা যাবে। ওকে ম্যাম। আচ্ছা। জহুরুল স্যার আপনি কি কনফিউশনটা দূর হয়েছে? জি ম্যাম, ক্লিয়ার এখন। বুঝতে পারছেন? জি, মানে যেকোনো প্রথম কাজ না বা ওর সাথে রিলেটেড কে বলছে না। আমি জি। একটা আপনি যেমন কম্পিউটারের উদাহরণ যখন দিলেন তখন কিন্তু ঠিক ছিল। জি, আপনি আমি মানে কম্পিউটারে যেকোনো একটা কাজ করলেন। হ্যাঁ, মানে ওটার সাথে রিলেটেড করলে হবে না। আচ্ছা, এটা আচ্ছা। হলো ডাইমেনশনটা আমরা যখন একটা কাজ পারফরম্যান্স করি বা আমাদের কম্পিটেন্সি যাচাইয়ের জন্য ডাইমেনশনটাকে ৪ ভাগে বিভক্ত করা হয়েছে। জি, এবং এই ৪ ভাগে যদি আমরা উত্তীর্ণ হতে পারি তাহলে আমরা কম্পিটেন্ট। হ্যাঁ? জি, কাজ করার দক্ষতা আছে। এটাই আমরা প্রমাণ করি। এজন্য এটাকে 4 ডাইমেনশন অফ কম্পিটেন্সি বলা হয়। জি। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আমি বুঝাবো। আমি যতটুকু পারি মানে যতভাবে পারি আমি বুঝানোর চেষ্টা করব। কিন্তু কনফিউশন রেখে যাব না আমরা। আমরা কি ৩ ধরনের ট্রেডেরই আছি? মানে স্কিলেরই আছি? অন্য আর কিছু কি আছে আমাদের গ্রুপে? টিআইএম পেলাম, কম্পিউটার পেলাম আর এসএমও পেলাম। আর কেউ কিছু নাই? রবিউল কিছু কি বলবেন আপনি? আমরা সামনের দিকে আগাই তাহলে। আপনারা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি।
জি, দেখতে পাচ্ছি ম্যাম। দেখতে পারতেছি না ম্যাম। কি টা? পাচ্ছেন না? না। উম, দেখা যাচ্ছে না। এখন দেখা যায়? জি ম্যাম। জি ম্যাম। আমরা তখন যাওয়ার আগে একটু বলেছিলাম সিএস এর কয়টা পার্টে ইয়া করি আমরা? জি ম্যাম, বুঝতে পারিনি আপনার প্রশ্নটা। ইউনিট অফ কম্পিটেন্সি কয়টা আছে আমাদের সিএস এ? কম্পোনেন্টস মানে সিএস এর কম্পোনেন্ট হুম, যেটা হুম, 8টি। হুম, হুম, হুম। 8টি। 8টি। 9টি হ্যাঁ, ম্যাম। 8টি দিয়ে 9টি ম্যাম। হ্যাঁ, 9টিও হবে, 8টিও হবে। কারণ ইউনিট কোড এন্ড টাইটেল যদি একসাথে রাখা হয় তাহলে 8টি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর তাহলে ইউনিট 8টি কোড হয় যদি আর আলাদা করি আর ইউনিট টাইটেল যদি আমরা আলাদা করি তখন 9টা বলছি। 9টি হয়। আমি একটু বলি, আমরা বিটিইবি যেটা বোর্ডে কারিগরি বোর্ডে যখন আমরা করেছিলাম তখন ওখানে কিন্তু আলাদা আলাদা করে দেওয়া ছিল, হ্যাঁ? ইউনিট কোড আলাদা ছিল, ইউনিট টাইটেলও আলাদা ছিল। তখন আমরা 9টিই পড়েছি বা সবাই বলে 9টি। আর এনএসডি টা আবার এই দুটো একসাথে রাখার কারণে এখন আবার 8টি বলা হচ্ছে। কিন্তু বাট ইউনিট কোড টাইটেল কিন্তু একসাথে করা। মানে উপাদানগুলো ঠিকই আছে, হ্যাঁ? একসাথে করা। এই তো। তাহলে ম্যাম আমরা কোড আর টাইটেল কি বুঝেছি? ম্যাম যদি আমাদের হ্যাঁ। এটা মাল্টিপারপাস কোশ্চেনে আসে যেমন টিকে যে এই সিএস এর কম্পোনেন্ট কয়টি, সেক্ষেত্রে আমরা কোনটাতে টিক দিব? 9টি বেটার। 9টি বেটার। তারপরে এটা একটা কনফিউশন আমি জানাই দিব। আমি এটা নিয়ে চিন্তা করছিলাম একটু পড়ার সময়ও চিন্তা করছিলাম যে আসলে এখানে যদি মাল্টিপলে আসে তখন একটু ঝামেলা হবে। কিন্তু লিখিতটা তো হ্যাঁ। আমরা লিখলামই। না, তখন তো সমস্যা নাই। তখন এটা একটু সমস্যা। জানাই দিব। কিন্তু 9টিই হবে। মেবি 9টিই হবে। সবাই 9টিই বলে। ঠিক আছে? ওকে ম্যাম। আমরা ইউনিট কোড এন্ড টাইটেল এটা কি আমরা বুঝেছিলাম? বা জানি কি এটা? আমরা তো সিএস দেখেছি, তাই না? সিএস গ্রুপে দেওয়া ছিল। দেখেছেন আপনারা? জি ম্যাডাম, আমরা সিএসটা দেখেছি, ম্যাম, 1 দেখেছি। নাম্বারটা সিএসটা আমরা একটু দেখছি। আচ্ছা, ওখানে প্রথমেই কিন্তু আমরা যাওয়ার পরে ইউনিট কোড এন্ড টাইটেল দেওয়া থাকে, তাই না? তো কোড জিনিসটা কি আসলে? কোডটা কি? কোড কোনো কিছুর একটা সংক্ষিপ্ত রূপ, তাই না? কোনো একটা কিছুর বড় মিনিংকে কোড আকারে যখন ব্যবহার করা হয় সেটাকে আমরা কোড বলি। আর এখানে যেহেতু একটা বইয়ের বিষয় তাই ইউনিট কোড বলা হয়েছে। এই যে আমাদের এখানে দেখছেন টিভিটি এনভি 402 এটা একটা ইউনিট কোড। আপনারা কি দেখতে পাচ্ছেন? জি ম্যাম। আপনারা একটু নোট করে নিতে পারেন। এই যে টিভিটি যেটুকু আছে এটা কিন্তু একটা ব্রিফ ফর্মের সংক্ষিপ্ত রূপ, কোড আকারে দেওয়া আছে এটা, হ্যাঁ? টিভিটি এটা হলো 1 নাম্বারের দিবেন, দিয়ে সেক্টর প্রথমটুকুকে সেক্টর বলা হয়। টিভিটিটাকে সেক্টর বলা হয়। টিভেট টিভেট আমাদের একটা সেক্টর না? আপনারা কি শুনতে পাচ্ছেন? জি ম্যাম। হ্যাঁ, টিভিটি এটুকু হলো সেক্টর। এর নিচে 2 লিখে ইএনভি ইএনভি এটা হলো পুরো ফর্মটা হলো এনভায়রনমেন্ট। ইএনভি এটুকু হলো এনভায়রনমেন্টের ইএনভি টুকু নিয়েছে, এটাকে ফিল্ড ধরে, এটা হলো ফিল্ড। টিভিটিটা হলো সেক্টর, এনভায়রনমেন্টটা হলো ফিল্ড। আর এই যে ফোরটা কি জানেন?
আমরা কোন লেভেল করছি এটা? লেভেল 4 ম্যাম। হ্যাঁ, আমরা অ্যাসেসর পার্ট করছি, মানে ট্রেনার পার্ট অ্যাসেসর দুটাই 4 বলে। তো এটা আমরা 4 পার্ট করছি, তাই হলো এই যে 4 দেওয়া। হ্যাঁ, আর 02 টা হলো এটা মডিউলের নাম্বার, সিরিয়াল নাম্বার। এটুকু কি বুঝলেন? না আর একটু বলবো আমি? আসলে এটা দ্বারা কি বোঝানো হয়েছে ওইটা বুঝি নাই। এটাকে দ্বারা আমাদের ম্যাডাম উম, ম্যাডাম বুঝতে পারছি। আচ্ছা, এটা একটা কোড ফর্মটা আমি ব্রিফ করলাম। এটা এই রকম ফর্মগুলোকে ইউনিট কোড বলা হয়। এটা কোড দ্বারা দেওয়া আছে, ওটাকে আমি ব্রিফ করে দিলাম। প্রথমে সেক্টর থাকে, তারপরে ফিল্ড থাকে, তারপরে লেভেল দেওয়া আছে, তারপরে সিরিয়াল নাম্বার দেওয়া আছে। এটা হলো ইউনিট কোড। তাহলে তাহলে হচ্ছে আমরা ইউনিক কোডের এটা কি তাহলে বলতে পারি আমরা বলেন? সেক্টর, ফিল্ড, লেভেল এবং সিরিয়াল নাম্বার মিলে যেটা গঠিত হয় সেটা হচ্ছে ইউনিট কোড। আমাদের এখানের জন্য, আমাদের এই যে ইউনিট কোডের জন্য এটাই দেওয়া আছে। হ্যাঁ, অন্যগুলার অন্যভাবে ব্রিফ করা যায়, আমাদের এটা এভাবে ব্রিফ করছি। এটা ক্লিয়ার তাহলে তো ইউনিট কোড। আর ম্যাম এই আরেকবার যে বুঝাই দেন। আচ্ছা আমি বলছি, কাজে আপনারা লিখে রাখতে পারেন, আমি আবার বলছি লিখে রাখতে পারেন, মনে থাকবে, ভুলে যাই আমরা সবাই প্রায়। লিখে রাখেন, মনে থাকবে। টিভিটি, টিভিটি, এটা কিন্তু লাস্টের টিটা নাই, টিভেট। হ্যাঁ, টিভেটটাকে ইউনিট টিভিটি কোডের সংক্ষিপ্ত রূপ দেওয়া আছে। এটা হলো সেক্টর। আর ইএনভি এটা হলো ইনভায়রনমেন্ট, ইনভায়রনমেন্টের প্রথমটুকু দেওয়া আছে, ইএনভি এটুকু দেওয়া আছে, এটাকে ফিল্ড ধরা হয়, ফিল্ড। ফিল্ড। আর 4টা হলো আমরা লেভেল যেটা করছি, 4টা হলো লেভেল, 3 নম্বরে হলো 4, আমরা যে লেভেল করছি এটা হলো 4 লেভেল, এটা হলো লেভেলটা ধরা হয়েছে। আর 02 এটা হলো মডিউল নাম্বার, মানে সিরিয়াল নাম্বার। এই যে মডিউলটা এখানে ব্রিফ দিয়েছে সেটা হলো 02, 2 নাম্বার মডিউল, এজন্য এটা হলো সিরিয়াল নাম্বার। বুঝতে পারলেন আপনারা? জি ম্যাম, এখন বুঝতে পারছি। আচ্ছা, কিছু জিনিস টুকে রাখবেন, একটু নোট করবেন, মানে অন্য সময় পড়ার সময় দেখা যাবে এখন বোঝা গেল, কিন্তু পরে আবার বই খুললে দেখা যায় যে আবার কি এটা কেমন কি মনে থাকবে না, একটু নোট করে নেবেন, ভালো লাগবে, মানে ভালো হবে। তারপরে প্রমোট অ্যান ইনক্লুসিভ লার্নিং এনভায়রনমেন্ট, এটা তো একটা টাইটেল, বুঝতেই পারছেন, এটা হলো এই বইটার নাম, যেটা আমরা টাইটেল বলছি। কোনো কিছু হেডলাইন আমরা দেখি না পেপারে, হেডলাইন, তারপরে শিরোনাম। ইউনিট টাইটেলটা হচ্ছে হেডলাইন, কোনো একটা কিছুর হেডলাইন, হেডলাইনটাকে বলবো আমরা ইউনিট টাইটেল। এটা কি বুঝলেন আপনারা? আপনারা দেখতে পাচ্ছেন? জি ম্যাম। হ্যাঁ, এটা কি বুঝতে পারা যাচ্ছে? হেডলাইন, কোনো কিছুর হেডলাইনটাই আমরা টাইটেল ধরছি, ঠিক আছে? টাইটেল বা নাম, সেটাকে আমরা ইউনিট টাইটেল বলছি। এটা কি ক্লিয়ার সবার কাছে?
জি ম্যাম। কি আমরা সবাই কি বুঝতে পারলাম নাকি কোনো রেসপন্স নাই? জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে নমিনাল আওয়ার। নমিনাল আওয়ারটা এই জন্য দেওয়া থাকে এটা একটা বইটা যখন তৈরি হয়েছে তখন তারা একটা আনুমানিক সময় নির্ধারণ করেছে যে এই ইউনিট অফ কম্পিটেন্সিটা সম্পূর্ণ করতে সেই পরিমাণে সময় লাগবে। কেউ যদি মানে সেই ঘন্টাটুকু সম্পূর্ণরূপে পড়াশোনা করে, এই ধরে নেওয়া হয় যে সময়টাকে, এটাকে নমিনাল আওয়ার বলে। আমরা যখন সিএস দেখেছিলাম তখন দেখছিলেন নমিনাল আওয়ারের নিচে কোথাও 20 কোথাও 13 এরকম দেওয়া আছে, এটা কি দেখছিলেন? জি ম্যাম। হ্যাঁ, ওটা বইটা যখন করা হয়েছে তখন তারা নির্ধারিত করেছে যে এরকম মানে এত ঘন্টা কেউ যদি বইটা সেইভাবে পড়ে তাহলে তার এই সব ইউনিট অফ কম্পিটেন্সি এই বইটার মধ্যে যত কিছু আছে সে মানে বুঝতে পারবে, বুঝতে সক্ষম হবে অত ঘন্টার মধ্যে। ওটাকে নমিনাল আওয়ার বলছে। that should be required to complete the specified unit of competence. কি নমিনাল আওয়ার কি ক্লিয়ার আপনাদের কাছে? Short summary জি with ম্যাম। the specific মানে ওটা একটা আনুমানিক সময়। for level মনে করে নেওয়া performance হয় unit. যে ওইটুকু সময়ের মধ্যে সে এই সব ইউনিট অফ কম্পিটেন্সির উপরে দক্ষতা অর্জন করবে তার পড়াশোনা করলে। ইউনিট ডেসক্রিপশন। ইউনিট ডেসক্রিপ্টর, আচ্ছা ওখানে বিটে তো এটা ছিল ইউনিট ডেসক্রিপ্টর। এটা দ্বারা কি বোঝাচ্ছে, আমার এই কম্পিটেন্সিতে কয়টা ইউনিট আছে, কয় ভাগে ভাগ করা আছে, সেটা হেডিং গুলা দেওয়া থাকবে, সেটাকে ইউনিট ডেসক্রিপ্টর বলা হচ্ছে। নিচে যাই। ইউনিট ডেসক্রিপ্টরটা আমাদের পুরা মডিউলের মধ্যে কি আছে তার সারাংশটুকু হলো ইউনিট ডেসক্রিপ্টর। সারাংশটুকু আমাদের একটা ইউনিটের মধ্যে কি আছে, কতটুকু কম্পিটেন্সি আছে, তার সংক্ষিপ্ত রূপটাই হলো আমাদের ইউনিট ডেসক্রিপ্টর। আপনারা শুনতে পাচ্ছেন? Performance. জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, এলিমেন্ট অফ কম্পিটেন্সি। এলিমেন্ট অফ কম্পিটেন্সি হলো আমাদের এই কম্পিটেন্সিতে কয়টা এলিমেন্ট দেওয়া আছে। এখানে দেখেন তো আপনারা কয়টা দেখতে পাচ্ছেন? এই যে এলিমেন্ট অফ কম্পিটেন্সি হলো এটা 4টা ম্যাম। এখানে দেখেন এটা কি আছে, প্র্যাকটিস ইনক্লুসিভিটি, তাই না? 1 নাম্বার। 2 নাম্বার আছে ডেভেলপ এন্ড ইমপ্লিমেন্ট or strategies to support inclusivity আর monitor and improve or practice। এখানে আমাদের 2 নাম্বার মডিউলে কয়টা আছে? 3টা দেওয়া আছে, ঠিক আছে? 3টা। এটা কি ক্লিয়ার? এলিমেন্ট অফ কম্পিটেন্সি কোনগুলা? ক্লিয়ার। মানে উপাদানগুলোকেই বলা হয় এলিমেন্টস অফ কম্পিটেন্সি। হ্যাঁ হ্যাঁ, একটা আমাদের সিবিএলএম এর মধ্যে যতগুলা এলিমেন্ট দেওয়া থাকবে সেটাই হলো এলিমেন্ট অফ কম্পিটেন্সি। এতগুলা এলিমেন্ট নিয়ে এই কম্পিটেন্সিটা আমাদের
তৈরি হয়েছে। আর এটা এইটা পার করার জন্য বা এটার উপর আমার কম্পিটেন্সি দেখার জন্য আমার এই 3টা পার্ট কমপ্লিট করতে হবে, তাহলে কমপ্লিট হওয়া যাবে এটাই। আর পারফরম্যান্স ক্রাইটেরিয়া, এই এলিমেন্ট অফ কম্পিটেন্সি যেগুলো আছে সেগুলা কাজ করার জন্য কিছু পারফরম্যান্স করতে হবে, সেটারই ক্রাইটেরিয়া গুলো এখানে বর্ণনা করা আছে, বর্ণিত আছে। ঠিক আছে, এলিমেন্ট অফ কম্পিটেন্সি আমরা যে করব, পারফর্ম করব, সেটার ক্রাইটেরিয়া গুলো এখানে দেওয়া আছে, যে আমরা কিভাবে করব, কেমন ভাবে করব, সেটাই পারফর্ম করার বর্ণনাটাকেই বলছে পারফরম্যান্স ক্রাইটেরিয়া। আর এর মধ্যে যে বোল্ড আকারে আছে আমাদের কিছু দেখতে পাচ্ছি, প্রিন্সিপালস, ভার্বাল এন্ড বডি ল্যাঙ্গুয়েজ, এই যে বোল্ড আকারে যেগুলা দেখা যায় না। বোল্ড আকার, হ্যাঁ স্ক্রিন দেখতে পাচ্ছেন না আপনারা? এখন দেখা স্ক্রিন যাচ্ছে। দেখতে জি পাচ্ছেন? পাচ্ছি, এখন দেখা যাচ্ছে। থামেন, এখানে গেলে তো আবার এখন দেখা যায় তো? ম্যাডাম চলে গেছে আবার। এখন আসছে ম্যাডাম। দেখা যায় ম্যাম, দেখা যায়। এখন আসছে ম্যাম। আচ্ছা আচ্ছা, এই যে পারফরম্যান্স ক্রাইটেরিয়ার মধ্যে বোল্ড আকারে কিছু জিনিস আমরা দেখছি, এই যে বোল্ড আকারে প্রিন্সিপালস, তারপরে ভার্বাল এন্ড বডি ল্যাঙ্গুয়েজ, এগুলা রেঞ্জ এন্ড ভেরিয়েবল। আমরা নিচে যে পাবো রেঞ্জ স্টেটমেন্টে বা রেঞ্জ এন্ড ভেরিয়েবলে পাবো আমরা। এই যে রেঞ্জ স্টেটমেন্ট, এখানে এসে আমরা একটা পেলাম, যে প্রিন্সিপালস, এগুলোকে আমরা রেঞ্জ এন্ড ভেরিয়েবল বলি। তারপর আছে এভিডেন্স গাইড। এভিডেন্স গাইড বলতে আমরা কি বুঝতে পারছি কিছু? এভিডেন্স গাইডটা হলো প্রমাণপত্র, তাই না, বা প্রমাণের গাইড। আমরা একটা যে অ্যাসেসমেন্ট নাই, অ্যাসেসমেন্টটা কিসের ভিত্তিতে কম্পিটেন্ট আর নট ইয়েট কম্পিটেন্ট করে? একজন অ্যাসেসর একটা ক্যান্ডিডেটকে কিসের করে? জানা আছে কি কারো? থিওরি, ডেমো এবং হচ্ছে অরালের মধ্যে। কিন্তু সেটা কিভাবে রিটেন করে, ডেমনস্ট্রেশন করে? হ্যাঁ, এভিডেন্ট কালেক্ট করে না, সারাদিন তো সে এভিডেন্টই শুধু কালেক্ট করে। 3টা পার্ট নাই, কিন্তু 3টা পার্টেই সে এভিডেন্ট কালেক্ট করে না? জি ম্যাম। কারণ এভিডেন্স না থাকলে কি আমরা কখনোই কি মানে যে নট ইয়েট হয় সে কি এভিডেন্স যদি না থাকতো তাহলে কি সে মেনে নিত যে আমি নট ইয়েট? এটা কি মানতো না? কিন্তু একজনকে যদি নট ইয়েট করে, এভিডেন্স যদি কোনো প্রমাণপত্র না থাকতো, সে কি কখনো মানতো যে আমি নট ইয়েট হয়েছি? কেউ কিন্তু মানতো না। এভিডেন্স গাইডের মধ্যে সবকিছু বর্ণিত আছে, যে একটা অ্যাসেসর কিভাবে এভিডেন্স গুলা কালেক্ট করবে, নিবে, এগুলা প্রমাণপত্র, নির্দেশিকা, ব্যাখ্যা, মূল্যায়ন নির্দেশিকা, প্রমাণ করে সহায়িকা একক সহ। আর অ্যাক্রিডিয়েশন রিকোয়ারমেন্ট লাস্টেরটা হলো অ্যাক্রিডিয়েশন রিকোয়ারমেন্ট, স্বীকৃতির প্রয়োজনীয়তা। স্বীকৃতি দেওয়া হয় আমাদের, যদি স্বীকৃতি না দেওয়া হয় তাহলে কি এত কিছু কোনো লাভ আছে? এখানে এটা আগের মডেল তো
টিভি দেওয়া আছে, এখানে এনএসডি হবে। ম্যাডাম মানে যে নতুন মডিউল পাওয়া যাবে ম্যাডাম তখন এভিডেন্স গাইড টিভিতে থাকবে না, ম্যাডাম এনএসডি এভিডেন্স থাকবে। গাইড হ্যাঁ, তো বলেন। বুঝলাম প্রমাণপত্র, তবে একজন হ্যাঁ, অ্যাসেসর কি ধরনের প্রমাণপত্র রাখবে সেটা যদি একটু ব্যাখ্যা সহকারে বলতেন। যে আমরা তো বুঝতেই পারতেছি এভিডেন্স গাইড তো আচ্ছা। প্রমাণপত্র, বাট হ্যাঁ, একজন হ্যাঁ। অ্যাসেসর কি হ্যাঁ, ধরনের হ্যাঁ। এভিডেন্স রাখবে সেটাই তো আচ্ছা। এখানে মূল বোঝার বিষয়। জি থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ, আমি যাচ্ছি। আমি মানে ৯টা আগে বলে নিচ্ছি, আমি যাচ্ছি, আবার যাচ্ছি আমি। চলে যাব না, যাচ্ছি। এভিডেন্স কালেক্ট করে মূলত ২টা উপায়ে, হ্যাঁ? একজন অ্যাসেসর ২টা উপায়ে এভিডেন্স কালেক্ট করে মূলত। ১ম এ একটা হলো মানে ডাইরেক্ট, একটা হলো ইনডাইরেক্ট। একটা হলো ডিরেক্ট এভিডেন্স আর একটা হলো ইনডিরেক্ট এভিডেন্স। এভিডেন্স সবসময় ২ রকমের হয়, একটা ডিরেক্ট, একটা ইনডিরেক্ট। কেউ কি বলতে পারবে ডিরেক্টটা কোনটা? ম্যাডাম ডিরেক্টটা কি মানে কোনো ধরনের? অনুমান আছে? ডিরেক্ট যেটা একজন অ্যাসেসর সামনাসামনি মানে চোখের সামনেই হয় কাজ, সেটাই হলো ডিরেক্ট। আর অ্যাসেসরের চোখের একটু বাইরে যেটা হয় সেটা ইনডিরেক্ট। ইনডিরেক্ট বলতে কি আমরা অ্যাটিটিউডটাকে বুঝি ম্যাম? না, না, হ্যাঁ, ওটাও থাকবে, ওটাও থাকে। ইনডিরেক্টটাকে ধরা হয়, ডিরেক্টটা না, হলো আমাদের যেহেতু যখন এটা এভিডেন্স গাইড, এটা অ্যাটিটিউড হবে না। জি এভিডেন্স গাইড অ্যাটিটিউড হবে না বলতে সারাদিন কিন্তু সে একজন স্টুডেন্টের বা ক্যান্ডিডেটের অ্যাটিটিউডও দেখে যে সে কিভাবে পারফরমেন্স করছে। কম্পিটেন্সি যাচাইয়ের মধ্যে কিন্তু ম্যাডাম এটা একটা দেখলেও ভালো মানে এটা এভিডেন্স গাইডের মধ্যে আওতায় পড়বে না, এটা জাস্ট ডকুমেন্ট। হ্যাঁ, কিন্তু ওটা ডিরেক্ট লিখিত ভাবে হবে না, কিন্তু দেখার মাধ্যমে একটা দেখলেও তো মানুষ একটা মানে করে যাচাই বাছাই করে। আমাদের ডিরেক্ট এভিডেন্সটা হচ্ছে ওরাল যখন করে এটা ডিরেক্ট এভিডেন্স করবে। আর আমাদের ডেমনস্ট্রেশন যেটা, ডেমনস্ট্রেশন তো চোখের সামনে হয়, প্র্যাকটিক্যালটা চোখের সামনে হয় না অ্যাসেসরের, একদম চোখের সামনে, এবং সে কিন্তু প্রতিজনের কাছ থেকে যে কালেক্ট করে একজন যখন ডেমনস্ট্রেশন দেয়। আর রিটেনটা ইনডিরেক্ট বলা হয়, কারণ রিটেনটা সময় একজনই অ্যাসেসর থাকে আর স্টুডেন্ট অনেকগুলো থাকে, সে একজনের দিকে দেখে আবার আরেকজনের দিকে দেখে, তখন সে অনুযায়ী এটাকে ইনডিরেক্ট বলা হয়। এগুলোকে ইনডিরেক্ট বলা হয়। ভিতরে আমরা যখন মডিউলে যাব আরো বিস্তারিত আমরা এই সম্পর্কে জানতে পারবো। ঠিক আছে, আমরা সংক্ষিপ্ত রূপে একটা মডিউলের ৯টা সিএস এর ৯টা কি পার্ট কম্পোনেন্ট কম্পোনেন্ট পার্ট বলি, কম্পোনেন্ট বলি, যেটাই বলি সেটাই ৯টা, এখানে আবার ৮টা, যাই হোক সব মিলিয়ে ৯টা। এগুলা হলো এক একটা, এগুলো মিলিয়ে একটা সিএস গঠিত হয়। আর এগুলা সবকিছু ক্রাইটেরিয়া যখন আমরা সম্পূর্ণ করব তখনই একজন কম্পিটেন্ট হতে পারবে। আর এই সব ব্যাখ্যাগুলা ভিতরে যে বিস্তারিত ভালোভাবে আছে, ওই জন্য আমি এখানে হালকা করে বলে গেলাম, ভিতরে যে বিস্তারিত বর্ণনা হবে। ম্যাডাম কেউ কি কিছু বলছেন? ম্যাডাম ওই যে প্রশ্নটা কিভাবে আসবে? কিসের প্রশ্ন? কোনটা? এই যে অ্যাসেসরের মানে প্রশ্নটা আপনার কিভাবে আসবে? এই যে কোনটা আমাকে একটু বুঝিয়ে বলেন, আমি বুঝাচ্ছি। অ্যাসেসরের কোনটা? আমি পরে আসছি তো ক্লাসে। না, একটু বলেন, আপনি টপিকসটা বলেন, তাহলে আমি বুঝাই দিচ্ছি, সমস্যা নাই। ডিরেক্ট এভিডেন্স বা ইনডিরেক্ট এভিডেন্স এটার কথা বলছেন না আর এরও আগের কোনো কিছু? ডিরেক্ট, হ্যাঁ জি এটাই বলতেছি। কথাটা আসলো না, কেটে কেটে আরেকটু যদি বলতেন। বলেন, আরেকবার প্রশ্নটা করেন, মানে কথা কেটে আসছিল। ম্যাম
আমরা বিষয়টা যে সংক্ষেপে হ্যাঁ নিই যে ডিরেক্ট এভিডেন্স হচ্ছে আমাদের ডেমনস্ট্রেশন আর ওরাল, আর ইনডিরেক্ট হচ্ছে আমাদের হ্যাঁ রিটেন টেস্ট। হ্যাঁ রিটেন এতটুকু মাথায় পোর্টফোলিও। নিলেই তো হবে, তাই না ম্যাম? পরে আমরা বিস্তারিত আরো জানবো। না আমি বিস্তারিত মানে প্রথমেই যদি একসাথেই সব বলতে লাগি তখন সব মানে বলা হয়ে যাবে কোনটার জি সাথে ম্যাম। কি মিশাই ফেলবো। আমি যেন অল্প অল্প করে ব্রিফ করছি আর সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। আপনারা যদি মানে না বুঝতে পারেন আমাকে আবার বলবেন, আমি আবার বোঝানোর চেষ্টা করবো। কে আমাকে বললো যে ডিরেক্ট এভিডেন্স এর কথা, আবার যদি বলতেন যে আপনি কোন জায়গাটা বুঝেননি, মানে ডিরেক্টটা বুঝেননি না ইনডিরেক্টটা বুঝেননি না বুঝেন? শোনা মানে যায়? আবার একটু রিপিট করেন। আচ্ছা হ্যাঁ, এভিডেন্স কালেক্টের কথা বলছিলাম আমি, যেটা এভিডেন্স গাইডের কথা বলাতে এভিডেন্স কালেক্টের কথাটা আসলো। এভিডেন্স কালেক্টের সময় একজন অ্যাসেসর ২ উপায়ে আমাদের সারাদিনে ৩টা ইভেন্টের মধ্যে আমাদের ২ উপায়ে এভিডেন্স কালেক্ট করে। একটা হলো ডিরেক্ট এভিডেন্স আর একটা হলো ইনডিরেক্ট এভিডেন্স। ডিরেক্ট এভিডেন্সরা আপনাদের মধ্যে তো অনেকে আছেন, স্কিল করেছেন না? মানে অন জি আছেন ম্যাম। জি ম্যাম। এরকম জি কেউ ম্যাম। আছেন? আচ্ছা, তো আমরা হ্যাঁ, আমরা যখন রিটেনটা তখন আমরা ১২ টা ক্যান্ডিডেটের জন্য তো একটা অ্যাসেসর, এটা তো জানেন, তাই না? জি ম্যাম। জি ম্যাম। হ্যাঁ, তো রিটেনের সময় কি একটা স্টুডেন্টের সামনে কি একটা অ্যাসেসর সবসময় দাঁড়িয়ে থাকার সুযোগ হয়? হয় না কিন্তু। এর সামনেই হয় কিন্তু তারপরে এটা ইনডিরেক্ট হয়ে যায় এই কারণেই। আর ডেমনস্ট্রেশনের সময় যখন কাজটা করতে দেয়, সে যখন যাচাই করে, প্রতিজনের কাছে যেয়ে সে যাচাই করে না বিষয়টা? তার হাতে কিন্তু একটা জি। সিট থাকে, চেক লিস্ট থাকে। সে কিন্তু ওখানে প্রশ্ন করে এবং সে চেক লিস্টটায় টিক দেয়। দেখছেন আপনারা? জি, জি জি। ম্যাম। ম্যাম। হ্যাঁ, এটার জন্য ওটা ডিরেক্ট এভিডেন্স। সে নিজে যেয়ে ওকে। একটা ক্যান্ডিডেটের সামনে নিজে যেয়ে জি, সেই জিনিসটা কি করছে, সে দেখছে, জি। পর্যবেক্ষণ করছে। ওজন্য এটা ডিরেক্ট এভিডেন্স। তারপরে লাস্টের ইভেন্টটা যেটা হয় আমাদের ওরাল, তখন প্রতিজনকে একজন একজন করে ডেকে নেয় না ওরালের জন্য? জি डु সেখানে ম্যাম। तो একজন जी, অ্যাসেসর डुप्लीकेट এবং डिलीट একজন कर दूँगा স্টুডেন্টই और जो থাকে বা न्यू रहेगा ক্যান্ডিডেটই वो থাকে। अपडेट कर दूँगा। ওটা তো ठीक है। চোখের সামনেই হয়। তখনও কিন্তু সে একটা কি এই চেক লিস্ট পূরণ ओके, করে। কিছু প্রশ্ন থাকে ओके, ओके, ओके। আমাদের রোলারের। और ওটা ऐसे सে प्रीवियस নিজে তখন वो पोस्टर একটা করে सबका প্রশ্न করে कलेक्ट এবং करा हुआ সে डाटा देखे हैं आपने सर? ठीक है ना सर वो? চেক লিস্টটা পূরণ করে। এজন্য এটাও ডিরেক্ট এভিডেন্স। ठीक है सर। আর আমরা যেটা লিখি, লিখার পর আমরা কিন্তু সামনে থাকি না। ओके, অ্যাসেসর আলাদা করে খাতা দেখে। এজন্য এটা ইনডিরেক্ট বা সামনাসামনি একদম अभी सर সম্পূর্ণ কাজটা आपने হচ্ছে না। एक्सेल शीट पे भेजा है ना गूगल शीट में दिया, गूगल ड्राइव में दिया? তারপরে তার পূর্বের ओके, অভিজ্ঞতার একটা পোর্টফোলিও যদি থাকে, এটাও ইনডিরেক্ট এভিডেন্স হয়। ओके, ओके सर। ठीक। নবেল স্যার আপনি কি বুঝতে পারছেন এবার? জি ओके ম্যাম, सर। বুঝতে मतलब পারছি। गूगल ड्राइव में आपने থ্যাংক ইউ। न्यू पोस्टर মানে डाला है ना? এইখানে আমাদের ১ম তাই যা বলা আছে সবই কিন্তু सीट আমরা एंट्री अच्छा तो ठीक দেখি। है सर। ठीक। একদিন यही মানে बेहतर हुआ একটা सर। ठीक है, অ্যাসেসমেন্ট ओके। হওয়ার সময় এই সব প্রক্রিয়াগুলা কিন্তু আমাদের সামনেই जी, হয়। ওগুলাকে ये আমরা बेहतर এখন हुआ सर। লিখতে ठीक হবে। है सर, ठीक है। ঠিক আছে? ওগুলাকেই আমরা পড়ছি, जी, পড়াশোনা করছি। जी, 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 जी। ओके, तो फिर से मैं करूँगा वो। जी, আর কার কোনো प्रश्न এগুলোর মধ্যে? ओके सर। ओके, ओके सर। ओके, ओके, ओके सर। थैंक यू।
শিরিন কিছু বলবেন? না ম্যাম। আমরা যে ইউনিট টাইটেলটা তো বুঝছি নাকি? নবীন স্যার আপনি কি ইউনিট টাইটেলটা পেয়েছিলেন তখন জয়েন করেছেন ক্লাসে? না ম্যাম, আরেকবার একটু বললে ভালো হয়। একটু মানে টাইমলি করতে হবে, না হলে যে গ্যাপ পড়ে গেলে তো পরে বুঝবেন না। আমরা তো মানে যখন পড়বো অন্যদিকে যে তখন বুঝবেনই না যে ওটা কি। স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছি। আচ্ছা, এই যে ইউনিট কোড এন্ড ইউনিট টাইটেল সবাই আমরা একটু দেখি, আবার একটু দেখলে আবারও সবারই রিপিট হয়ে যাবে, ভালো হবে। ইউনিট কোড এন্ড ইউনিট টাইটেল। ইউনিট কোডটা বলছে যে এখানে যেটা দেওয়া আছে, আগে যারা ক্লাসটা করলাম এখানে কি কেউ আমাকে বলে দিতে পারবে এখন যেটা কি? জি পারবো স্যার ম্যাম। বলেন তো আপনি একটু। যেখানে ইউনিট টাইটেল এবং হচ্ছে ইউনিট কোড এখানে দেওয়া আছে, যেমন TVTENV402। এখানে হচ্ছে টিভিটি এটা হচ্ছে আমাদের সেক্টর, ইএনভি এটা হচ্ছে ফিল, এবং 4টা হচ্ছে লেভেল 4, এবং 02 হচ্ছে সিরিয়াল নাম্বার। এগুলো সবগুলো একসাথে মিলিয়ে হচ্ছে ইউনিট কোড। আচ্ছা, আমাদের এখানে ইউনিট কোডটা ধরার জন্য এই 4টা ফর্মই আছে। প্রথমে হলো আমাদের সেক্টর ধরে, তারপরে 2 নাম্বার আসে আমাদের ফিল্ড, তারপরে লেভেলটাকে বসানো হয়, তারপরে আমাদের সিরিয়াল নাম্বারটাকে বসানো হয়, তাই না? টিভিটা হচ্ছে টিভেট, তাই না? জি টিভিটার পূর্ণরূপ হলো টিভেট। তারপরে ফিল্ডটা যেখানে বসছে সেটা হলো এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্টের ইএনভিটা শুধু ধরা হয়েছে, কারণ এটা কোড রূপ তাই পুরোটা না, সংক্ষিপ্ত রূপটা হলো ইএনভি। আর 4টা যেটা হলো, এই 4টা হলো আমাদের লেভেল, আমরা লেভেল 4 করছি। আর 02টা হলো এই সিএস এর নাম্বারটা, সিরিয়াল নাম্বার 02। এটাকে একসাথে ইউনিট কোড বলা হচ্ছে। প্রথমেরটা হলো সিরিয়াল নাম্বার, তারপরে হলো ফিল্ড, প্রথমেরটা হলো সিরিয়াল, তারপরেটা ফিল্ড, তারপরেটা লেভেল, তারপরে হলো সিরিয়াল নাম্বার। আপনারা কি শুনছেন? টিভিটি জি ম্যাম। নবীন স্যার আপনি কি শুনলেন? হ্যাঁ, সেক্টর, জি ম্যাম। ফিল্ড, লেভেল আর সিরিয়াল নাম্বার। এখন না যে কি নাম দেওয়া বা কি এটা বোঝা যাবে না? সহজ ভাষায় কোনো কিছু সংক্ষিপ্ত রূপ বা একটা নাম্বার, এটাই তো হচ্ছে ইউনিট কোড বলতে পারি আমরা সহজে। হুম, সহজে মানে কোড বিশিষ্ট থাকবে, এক পুরোপুরি কথায় হ্যাঁ, সম্পূর্ণ তার লেখা থাকবে না। হ্যাঁ, লেখা লেখা থাকবে না, থাকবে না জাস্ট পুরাটাই, একটা কোড আকারে থাকবে, যে কোনো নাম্বার একটা থাকবে। ওয়ার্ড অথবা আর নাম্বার হ্যাঁ, মাধ্যমে বোঝানো হয়, হ্যাঁ, এটাই তো। হ্যাঁ, হ্যাঁ, এটাই হলো ইউনিট কোড। এখন ম্যাম এটাকে আর একটু ইউনিট টাইটেলটা হচ্ছে, করলে ভালো হতো, যে কোনো কিছু সংক্ষিপ্ত রূপ, কোনো ওয়ার্ড এন্ড হচ্ছে যে কোনো যে নাম্বারের মাধ্যমে বোঝানো হয়, সেটাই হচ্ছে ইউনিট কোড। ঠিক এইভাবে আছে, বলা যাবে, বলা যাবে, মানে আমরা যখন ওনাদেরকে বলবো, সমস্যা নেই। যদি জিজ্ঞাসা করে যে ইউনিট কোড বলতে কি হুম, বুঝি, কিভাবে আমরা এটা বুঝাইতে পারি, কিভাবে বললে ওদের আপনি এক ইউনিট কথায় কোড মানে বলবেন এটা ইউনিট নিজে কোড হচ্ছে ইউনিটের একটা নাম্বার। ইউনিট অবশ্যই নাম্বারে থাকবে। আর টাইটেলটা হচ্ছে যেমন নামের সংক্ষিপ্ত রূপ, এগুলো হচ্ছে টাইটেল। সেটা বই হোক নাম, এটা হচ্ছে টাইটেল। একটা হেডিং, হেডিংটাই হলো টাইটেল। নমিনাল আওয়ারটা বুঝছেন? এই যেখানে 16 দেওয়া আছে, এই 16টার মানে কি কেউ বলতে পারবে? জি ম্যাডাম, এই 1 ঘন্টার মধ্যে আমাদের এই সিলেবাসটা কমপ্লিট করতে হবে।
হ্যাঁ, কমপ্লিট করতে হবে বলতে এটা কমপ্লিট করা যাবে, হ্যাঁ? এটা যখন যেটাকে আমরা করছে এটা সংক্ষেপে নিয়ে পাঠ পরিকল্পনা বলতে পারি। হ্যাঁ, হ্যাঁ, পাঠ পরিকল্পনা বা করা সম্ভব। একজন যদি সেইভাবে সময়টা কাজে লাগায় ১৬ ঘন্টায় এই বইয়ে ২ নাম্বার বইয়ে যতগুলা এলিমেন্ট অফ কম্পিটেন্সি আছে আমরা ১৬ ঘন্টার মধ্যে সবকিছু কমপ্লিট করতে পারবো। এজন্যে নমিনাল আওয়ারটাকে ধরে নিয়েছে তারা ১৬ ঘন্টা। এই তো। আর কিছু আছে এখানে জানার? আমাদের সময় বোধহয় ৪ মিনিট আসছে। আ আমাকে ইয়ে করছে। আমি আরেকটা লিংক দিয়ে দিচ্ছি। আপনারা ওই লিংকে জয়েন করবেন। ওকে ম্যাম, ঠিক আছে। এখানে কার কোনো প্রবলেম আছে আর? কে নুসরাত? এত দেরিতে কেন? চলেও গেল। ম্যাম আগামীকাল কয়টার দিকে ক্লাস হবে? আমরা আরেকটা লিংক দিব এখন। আরো কিছুক্ষণ ক্লাস হবে। আর আগামীকাল হবে কিনা ওটা জানিয়ে দেওয়া হবে গ্রুপে। ওকে ম্যাম। এই লিংক শেষ হলে আরেকটা লিংক দিচ্ছি। ক্লাস হবে। No. बुझले? काची पकाई खाना? कुछ नहीं पकाई रोटी की। दे तो।
সবাই আসছেন আপনারা? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা। আপনার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি। জি জি ম্যাম। ম্যাডাম দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে হেডিংটা হলো আমাদের টাচ স্কিল, কাজের বিশ্লেষণ, ঠিক আছে? The content of a learning session needs to দে reflect ইয়ারবাদ। the learning outcomes and assessment criteria. একটি শেখার সেশনের বিশ্লেষণ, শেখার ফলাফল ও মূল্যায়ন মানদণ্ড প্রশিক্ষণ করতে হয়। আর trainee needs to the learning outcome carefully and identify the skill and information that the learning needs to demonstration competency. এখানে টাস্ক অ্যানালাইসিসের কথা বলা হয়েছে, যেখানে উপরের কাজগুলো চিহ্নিত করার জন্য টাস্ক বিশ্লেষণ করা হয়। টাস্ক স্কেলটা করা হয় কোথায়? দ্য রিয়াল ওয়ার্ক প্লেসে করা হয় একটা, আর আরেকটা হয় দ্য সেশন শেখার ফলাফল পূরণের জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় তথ্য অনুযায়ী লার্নিং এর মাধ্যমে শেখা হয়। একটা কাজ আমরা শিখি যখন কোনো জায়গায় আমরা বাস্তব ফিল্ডে ওয়ার্ক শিখি, আর আরেকটা আমরা যখন পড়াশোনা করার মাধ্যমে লার্নিং এর মাধ্যমে এই কাজটা শিখি। আপনারা কি শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। জি ম্যাম। দে ইধর দে। এখানে আছে अब 14 को चीज मत আমরা दीजिए, যখন 21 একটা खाने लगे हैं, সাম অফ দা পয়েন্টস দ্যাট नाटक এ मत कीजिए। trainer needs to consider when carrying out a task analysis are. আমরা যখন একটা টাস্ক অ্যানালাইসিস করব বা বিশ্লেষণ করব, তখন কিছু দিকের উপরে আমরা কি করব, নজর রাখবো। সেফটি, কোয়ালিটি, তারপরে ইউজ সিম্পল ল্যাঙ্গুয়েজ, এগুলার উপরে আমরা এই পয়েন্টগুলো একটু পড়েন, আমার একটু পড়েন, একটু পড়েন। যে বুঝতে পারছেন সে একটু বুঝান।
টাস্ক অ্যানালাইসিসটা হচ্ছে কাজের বিশ্লেষণ। আপনি যখন কাজ করবেন সেখান থেকে আপনার কাজের উপর একটা বিশ্লেষণ করতে হবে। সেখান থেকে আপনাকে পয়েন্ট আকারে কিছু, যেমন সাম অফ পয়েন্ট দ্যাট ট্রেনার নিড টু দা কনসিডার when carrying out ask analysis, সেখান থেকে সে কিছু কোশ্চেন তৈরি করবে। তার মধ্যে ধরেন আপনি এখানে সেফটি নিয়ে সে অ্যানালাইসিস করবে তার এমপ্লয়ীদের সাথে বা তার সহকর্মী যারা আছে, যারা কাজ করতেছে, এখানে সেফটি অ্যানালাইসিস। এই ধরনের কাজের যে অ্যানালাইসিস সেটাই হচ্ছে টাস্ক অ্যানালাইসিস। আর হচ্ছে ইনক্লুড দা হচ্ছে অপরচুনিটিস অ্যামাউন্ট অফ ডিটেলস, সেই বিষয়ে সে সম্পূর্ণ ডিটেলস ভাবে আলোচনা করবে। এখান থেকে টাস্ক অ্যানালাইসিস মাধ্যমে আমরা কিন্তু একটা কাজের হচ্ছে আপনার দক্ষতা অর্জন হবে। আর একটা হচ্ছে উপরে ছিল, ম্যাডাম স্লাইডটা একটু উপরে করলে ভালো হয়। আরেকটা ছিল হচ্ছে দ্য রিয়েল আপনারা কি ওয়ার্ক। দেখতে পাচ্ছেন? আপনি যখন জি দ্য রিয়েল ওয়ার্ক, আপনি রিয়েল বাস্তব যেটা কাজ করতেছেন, প্র্যাকটিক্যাল, তারপরে প্র্যাকটিক্যাল স্কিল ওয়ার্ক। হ্যাঁ, টাস্ক অ্যানালাইসিস আপনার যেমন আমি সাইকেল চালানোর যে বিষয়টা, আমি যতই সাইকেল চালাই না কেন, সেটা কি আমি যদি মুখে বলি, বাট কি আমি সম্পূর্ণ সাইকেলটা চালানো শিখতে পারবো না। এই জন্য হচ্ছে টাস্ক অ্যানালাইসিসও করতে হবে এবং রিয়েল ভাবে কাজ করে অ্যানালাইসিস করতে হবে। তারপর হচ্ছে কি আর নেসেসারি, এই অ্যানালাইসিসটা হচ্ছে চাবিকাঠি, আর এটা হচ্ছে খুবই প্রয়োজন। আমি এতটুকুই বুঝছি আর কি। ধন্যবাদ। আমাদের এখানে যে বিষয়গুলা বিবেচিত রাখতে হবে সেটা হলো সেফটি, কোয়ালিটি, আর আমরা যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করব সেটা হবে কি সিম্পল হবে, যেন সবাই বুঝতে পারে। এটা হতে হবে, সহজ ভাষা ব্যবহার করব। তারপরে ইনক্লুড hints and tips to make the task easier. কাজটি সহজ করার জন্য ইঙ্গিত বা টিপস সম্পূর্ণ করা যাবে। আর ইউজ এনি গ্রাফিক্স এইডস দ্যাট ইজ ইন্ডিভিজুয়াল ডায়াগ্রাম, ফটো, ইটিসি। আমরা এখানে যে কোনো গ্রাফিক্সের এজ গুলা ব্যবহার করতে পারবো বোঝার জন্য, ডায়াগ্রাম, ফটো ইত্যাদি। এগুলো ব্যবহার মানে সহজভাবে টাস্ক অ্যানালাইসিস করার জন্য এগুলো আমরা ব্যবহার করে থাকবো। আপনারা শুনছেন আছেন? ম্যাম টাস্ক জি ম্যাম। অ্যানালাইসিসটাই ভালো মতো বুঝি নাই, আর একটু বুঝাই দেন কি যেন রবিউল স্যার, আর একটু ভালো করে বলেন। হ্যাঁ, আপনি বলতে চাইলে বলেন, সমস্যা নাই। সহজ ভাষায় যদি বলতে চাই বলেন। রবিউল স্যার কই, বলেন। আমি যেটা বলছি সেটা শেয়ার করি। হচ্ছে টাস্ক অ্যানালাইসিসটা হচ্ছে আপনার হচ্ছে কাজের যে বিশ্লেষণ, আপনি যে একটা কাজ করতেছেন সেই কাজের উপর বিশ্লেষণ করতে হবে। সেটা হচ্ছে আপনি দুই ভাবে করতে পারবেন। সেটা ধরেন আমি যেমন আমি সাইকেল চালাতে পারি, এটা যদি আপনাকে সারাদিন ধরে বলি ভাই এইভাবে এইভাবে সাইকেল চালায়, বাট আপনি ওইটা কিন্তু সাইকেলটা চালানো একজাক্টলি শিখতে পারতেছেন না, তাহলে আপনাকে রিয়েলে কাজ করতেও হবে এবং বাট অ্যানালাইসিসও করতে হবে। এই জন্য বলছে দ্য রিয়েল ওয়ার্ক, আপনি রিয়েল ভাবে কি কাজে রিয়েল ওয়ার্ক প্র্যাকটিস, এবং আপনার অ্যানালাইসিস তো করবেনই এবং কাজ প্র্যাকটিসের সাথে সাথে আপনাকে অ্যানালাইসিস করতে হবে। কি আর নেসেসারি, কি হচ্ছে একটা চাবিকাঠি, যেটা চাবিকাঠি বোঝাচ্ছে, আর নেসেসারি এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে টাস্ক অ্যানালাইসিস যেটা হচ্ছে সাকসেসফুলি ভাবে করতে হবে। আপনি একটু অ্যানালাইসিস করলেন, আর একটু করলেন না, বাট একটু মানে আমরা যখন একটু খারাপ ভাবেই বলি, মানুষ কিন্তু একটা কাজ ওই জায়গায় অল্প করে না, সেটা হচ্ছে ওয়াশরুমের কাজটা কখনোই সে অর্ধেক করে অর্ধেক করে না। ঠিক অনুরূপভাবে আমাদেরকে টাস্ক অ্যানালাইসিসটা পরিপূর্ণভাবে করতে হবে। টাস্ক অ্যানালাইসিস অফ সাকসেসফুল অর ওয়ার্ক প্লেস অফ রিয়েল কি অ্যান্ড অফ নেসেসারি।
এটা কিন্তু আপনাকে রিয়েল ভাবে করতে হবে। যেমন আমি অ্যানালাইসিস করতে পারি যে আমি এমপ্লয়ি হিসাবে আমি ওয়ার্ক প্লেসে আমার প্রথমে ফার্স্ট আমাকে সেফটি করতে মানে সেফটি যেটা হচ্ছে এখানে আসছে এটা কিন্তু অ্যানালাইসিস এর মধ্যে পড়ে। আপনি কখন সেফটি করবেন? ওয়ার্ক প্লেস অফ রিয়েল ওয়ার্ক প্লেস। তাছাড়া যদি আমি এখন সেফটি নিয়ে ক্লাস করি এটা কিন্তু আমার টাস্ক অ্যানালাইসিসটা হলো না। আমি হেলমেট পরছি, গ্লোভস পরছি, হ্যান্ড গ্লোভস পরছি, বাট এটাকে আমি টাস্ক অ্যানালাইসিস বলতে পারতেছি না। আমি তখনই বলতে পারবো যখন আমি রিয়েল ওয়ার্ক প্লেসে কাজ করব এবং সেটাকে আমি ব্যবহার করব। এই বিষয়গুলো হচ্ছে টাস্ক অ্যানালাইসিস। আশা করছি আমি এতটুকু বলছি। ধন্যবাদ। ধন্যবাদ রবিন স্যারকে, বোঝানোর চেষ্টা করেছে। আমাদের সবসময় কি এই যে বলাই হয়েছে প্রথমে যে রিয়েল হওয়া লাগবে। অবশ্যই কাজ আমরা শিখবো, কিন্তু একটা কাজ যখন রিয়েল না যায়, আমরা কাজের মতো না হয়, তখন কি একটা কাজ হবে? কখনোই হবে না। আমরা যখন স্কিলের কাজগুলা করি, আমরা পড়ি, কিন্তু যদি না মানে ওয়ার্ক প্লেসে যাই, আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে যাই, তখন কি হয় কাজগুলো আমাদের কারোরই? শিরিন আক্তার, আপনি কোন অকুপেশন? এসএমও। এসএমও, হ্যাঁ। আমরা সারাদিন যদি বলি যে আমরা এত ভাবে মানে এইভাবে কাটবো একটা জামা, সবকিছু থিওরি করলাম, কিন্তু আমরা প্র্যাকটিক্যালি কাটলাম না, তাহলে কি হবে? আমাদের জি না করতে ম্যাম, পারবো কি? বুঝতে পারছি এখন। এটাই, এটাকেই বলা হচ্ছে। আর আমরা কাজ করার সময় এই পয়েন্টগুলা, মানে এই যে টপিকগুলো দেওয়া আছে, এগুলা অবশ্যই মানে কার্যকারিতা রাখবো, যাতে কাজটা সহজ হয় বা আমাদের কাজের সাথে রিলেটেড। সেফটির দিকটা, কোয়ালিটি, জি ম্যাডাম, এটা কাজের কোয়ালিটি হ্যাঁ, থাকতে হবে। আপনি যেমন তেমন কাজগুলো কোয়ালিটি হবে না, থাকতে হবে। সেফটির সাথে আপনার হ্যাঁ, না, কাজের কোয়ালিটি থাকতে হবে, হ্যাঁ। ইনক্লুডিং আর থাকতে আমরা হবে। কাজ করতে হলে তো সেফটি থাকাই লাগবে, যেহেতু প্র্যাকটিক্যাল কাজ হলে সেফটি ফার্স্ট। কেউ কিছু বলছেন? না। এরপরে আমাদের আছে কি কারিকুলাম ডকুমেন্টস। কারিকুলাম ডকুমেন্টস, পাঠ্যক্রমের নথি আমাদের। কেউ কিছু বলছেন? না ম্যাডাম, হয়তো কেউ মাইক্রোফোন অন করে রাখছে। ও আচ্ছা। কারিকুলাম ডকুমেন্টস, এটা হলো পাঠ্যক্রমের নথি। এ কারিকুলাম ইজ A curriculum is a documents relationship of a set of competency. একটি পাঠ্যক্রম হলো দক্ষতার একটি সেটের নথিভুক্ত উপাদান। আপনারা স্ক্রিনটা তো দেখতে পাচ্ছেন?
ম্যাডাম দেখতে পাচ্ছি। ম্যাডাম আপনি বলেন, সমস্যা না, আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। Under the National Technical and Vocational Qualification Framework, their competencies are usually written as a unit of competency in the competency standard documents. Their standards are endorsed by the relevant industry skill um, council. এই যে আইএসসি, আপনারা সিএস এর বোধহয় প্রথম পেজে ছিল তাই না, কিছু শর্ট ফর্ম গুলা জি ম্যাম, আপনারা ওগুলা পড়েছিলেন কি? জি ম্যাম ছিল। পড়েছিলেন এই যে এনটিভিকিউ, আইএসসি, আরো অনেক কিছুই আছে, এগুলা ওগুলা জি একটু মুখস্থি করবেন আপনারা, তাহলে এই যে পরে ইয়েতে মানে আপনাদের সহজ হবে। এখানে নথিভুক্ত উপাদান উপস্থাপনার কথা বলা হয়েছে, যা ন্যাশনাল টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্কের অধীনে একটি দক্ষতা সাধনের দক্ষতার মান নথিতে নথি হিসেবে দেওয়ার কথা, যা যা ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল দ্বারা অনুমোদিত। আমাদের এই যে স্কিলগুলো চাই, কারা চাই? ইন্ডাস্ট্রি চাই না? আমাদের স্কিল পার্সন গুলা কারা চাই? ইন্ডাস্ট্রিগুলোতে চাই। তাই এনটিভিকিউএফ এখানে আমাদের সার্টিফিকেট করে কি ইন্ডাস্ট্রি পার্সনের কাছে অনুমোদিত করে দিচ্ছে। A curriculum documents within a competency-based training and assessment system provide the following information. The name and number of the module and unit of competency, nominal delivery hour, a general descriptor of the purpose of the module and the unit of competency, any purpose, knowledge and skill. এখানে আমাদের কি বলা হয়েছে? দক্ষতার ভিত্তিতে প্রশিক্ষণ মূল্যায়ন সিস্টেমের মধ্যে একটি পাঠ্যক্রমের নথি নিম্নলিখিতভাবে আমরা যে পড়ে আসলাম, যে কম্পিটেন্স মানে যে পয়েন্টগুলো পড়লাম আমাদের 9টা, এখানকার গুলারই এখানে আবার দেওয়া হয়েছে। ম্যাম এখান থেকে কি প্রশ্ন আসবে? আর যদি প্রশ্ন আসে তাহলে কিভাবে আসবে? প্রশ্ন আসবে, প্রশ্নতে আমরা যাব। ম্যাডাম ম্যাডাম এই টপিকসটা একটু ইম্পর্টেন্ট আমার কাছে মনে হচ্ছে, যদি পুনরাবৃত্তি করতেন অনেকটা ভালো হতো। আমার কাছে মনে হচ্ছে টপিকসটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ হ্যাঁ, আপনি কিছু বলতে চান বলতে পারেন, সমস্যা নাই, আমরা শেয়ারিং করা, এটা কোনো সমস্যা নাই, আপনি যদি কিছু বলতে চান বলেন। না ম্যাডাম, কারিকুলাম ডকুমেন্টটা খুবই ইম্পর্টেন্ট, তো যে আপনি একটা ডকুমেন্ট যখন রাখবেন রিপ্রেজেন্টেশন পুনরাবৃত্তি করার জন্য আপনাকে যে ডকুমেন্টটা রাখতে হবে, যেমন এই কারিকুলাম ডকুমেন্ট রিপ্রেজেন্টেশন অফ সেট অফ দা কম্পিটেন্স। যখন আমরা একটা কম্পিটেন্সের যে একটা ডকুমেন্ট তৈরি করি বা একটা সার্টিফাইড তৈরি হয়, সেটাকে যেন আমরা রিপ্রেজেন্টেশন করতে পারি, পুনরাবৃত্তি করতে পারি, সেই ডকুমেন্টটা আমরা কি যে সেশনের আন্ডারে বা যে আমরা যেমন এনটি ন্যাশনাল টেকনিক্যাল ভোকেশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্কে যে রাখতেছে, জি জি তারপর দিস কম্পিটেন্সি দি ইউজলি রিটেন ইউনিট কম্পিটেন্সি, তারপরে দ্য কম্পিটেন্সি স্ট্যান্ড ডকুমেন্ট। জি জি জি
তারপরে বলছে যে এটা হচ্ছে ইন্ডাস্ট্রি স্কেল কাউন্সিল, এবং ইন্ডাস্ট্রি স্কেল কাউন্সিলের সাথে যে আমাদের রিলেটেড রেখে আমাদের এই ডকুমেন্টটা তৈরি করতে হবে। অনুমোদিত তাদের, হ্যাঁ, জি তাদের জি অনুমোদন না হলে তো আমরা এটা করতে পারবো না। ঠিক আছে? না না তাদের জি এনটিপিডিএফ তাদের কাছ থেকে অনুমোদন নিয়ে কিন্তু এই কাজটা করছে। কারণ আমরা জি একজনকে মানে কোয়ালিফাইড করে কোথায় পাঠাবো? ইন্ডাস্ট্রিতে তো পাঠাবো। ইন্ডাস্ট্রিতে তাদের অনুমোদন না থাকলে তো জি হবে না। তাই না? না তাদের জি তারাই তো আমরাকে দিয়ে দেয় যে কম্পিটেন্সিটা মানে কেমন স্ট্যান্ডার্ডের হবে। সেটা কিন্তু একটা জি ইন্ডাস্ট্রি চাই যে আমার এইরকম জি কোয়ালিটি সম্পন্ন কি ক্যান্ডিডেট লাগবে বা কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড লাগবে। এটার জন্য যে আমরা কারিকুলাম ডকুমেন্টটা নিব সেটা কারা নিচ্ছে? এনটিবিকিউএফ, কিন্তু কাদের আন্ডারের মাধ্যমে? সেটা হলো ইন্ডাস্ট্রি স্কিল কারিকুলাম। জি ঠিক আছে? জি এটার মাধ্যমে এটা এখানে বলা হয়েছে, বর্ণিত আছে। আর আপনারা একটু জি যে এই শর্ট ফর্ম গুলো অবশ্যই করবেন। এখন তো ওপেন বুক না, তাই না? এখন ক্লোজ বুক। আগে দেখা যেত শর্ট ফর্ম গুলো অনেকে মুখস্থ করতো না, দেখে নিত। দেখা যাচ্ছে আসলে বইটা বের করে ওই পেজে আছে দেখে নিলাম, কিন্তু এখন কিন্তু জি সেই সুযোগটা নাই। জি ম্যাডাম, ওই মোবাইল জন্য টোবাইল সবার সার্চ একটু দিয়ে লিখে আমরা ফেলতো, কোন এটা হবে না। না না না, মোবাইল কিন্তু সার্চ দিয়ে লিখে ফেলতো না, এটা বলবো না। বই তো থাকতোই, হ্যাঁ মোবাইল আবার কি? মোবাইল কিন্তু নিয়ে নিত। আপনি কি মানে কোনো দেখছেন, মানে দেখেছেন নাকি কোনো অ্যাসেসমেন্ট? মোবাইল কিন্তু কখনোই অ্যালাউ করে না। মোবাইল এগুলা সব আদার্স কাগজও কিন্তু নিয়ে নেয়। শুধু মডিউল রাখতো, এবং মডিউল রাখারও আবার নিয়ম ছিল। মানে মডিউলে কিন্তু কোনো দাগানো থাকতো না। হ্যাঁ? মডিউলগুলো একদম ফ্রেশ হওয়া লাগবে। মডিউলে কোনো দাগ থাকলে কিন্তু নিয়ে নিত। আবার এটাও করতো, একজনের মডিউল আরেকজনের কাছে দিয়ে দিত। মানে এক্সচেঞ্জ করাতো। জি আর জি আমি মনে করি ক্লোজ বুকই ভালো। বুঝতে পারছি। এটা একদিকে ভালো, মানে ভালো হয়েছে। কারণটা জানেন? মানে এটা কেন বলছি আমি? যে ক্লোজ বুক হয়েছে, ভালো হয়েছে কেন? না ম্যাডাম, আমার তো ওপেন মনে বুক, হয় খারাপই হয়েছে ওপেন আমাদের জন্য। না, না, ভালো হয়েছে। ক্লোজ বুক হওয়াতে ভালো হয়েছে এজন্যই। ওপেন বুক ম্যাডাম থাকলে ক্লোজ আমাদের বুক মনের হওয়ার জন্য মধ্যে কি অনেক থাকে? একটা সহজ হয়েছে। জি জি হ্যাঁ, হ্যাঁ, জি ক্লোজ বুক হওয়াতে অনেক ভালো হয়েছে। কারণ আমরা এখন কলেজ চিন্তাই বুক করছি আমরা পড়তে হবে। পড়তে হবে, পড়ে লিখতে হবে। ঠিক আছে? এনিহাউ আমরাকে পড়ে বুঝে লিখতে হবে। আর ওপেন বুক থাকলে আমাদের মাথায় একটা সবসময় চিন্তা থাকে, আমরা বই তো খুলতেই পাচ্ছি, দেখব। কিন্তু আ ১ ঘন্টা টাইমে ওই যতগুলা কোয়েশ্চেন থাকে, বইয়ের কোন পাতায় কোথায় আছে এটা কি সম্ভব বের করা? তখন দেখা যাচ্ছে যেগুলা পারি ওটাও দেখে লিখবো বলে অনেক করা হয়। অনেকেরই এরকম হয়েছে অ্যাসেসমেন্টে বসে। দেখেছি। জি ম্যাডাম, যে নকল ওই করব চিন্তা কিভাবে করে আমার তো জানাই নাই। আ আ নকল করা না, ওটা তো বলাই ছিল ওপেন বুক। মানে দেখবো বলে কোথায় ওই আছে একই খুঁজে কথা পাচ্ছি না, ম্যাম। টাইমও গেল, লিখাও গেল। না, ওটা তো নিয়মই ছিল, জি ওটাতে নকল বলা যাবে না। নিয়মিত ছিল ওটা বোর্ড অনুযায়ী। আহ, জি সেহেতু এখন মনে করি ক্লোজ বুকটা হওয়াই ভালো হয়েছে সবার জন্য। আচ্ছা ম্যাডাম, হচ্ছে আমরা যে রিলেশন বিল্ড আপ করবো ইন্ডাস্ট্রির সাথে, এটা কি কোন ধরনের রিলেশনটা মানে আমরা করব, যে রিলেশন টু দা ইন্ডাস্ট্রি কম্পিটেন্স সিস্টেম, এটা কি কোন ধরনের রিলেশনটা হবে যদি একটু বলতেন। এখানে দেখা যাচ্ছে আমাদের যখন ইন্ডাস্ট্রি গুলা তো বলে দেয় কারাকে বলে, আমাদের কোন প্রতিষ্ঠানগুলা এই স্কিল করাচ্ছে, টিটিসি বা আরো যে প্রতিষ্ঠানগুলো আছে যেখানে স্কিল ইয়াগুলা দেয়, মানে প্রশিক্ষণগুলা দেয়, তাই না? জি তারা তাদের সাথে একটা চুক্তিবদ্ধ হয় যে আমাদের এত হাজার এরকম কর্মী লাগবে, ওদের সাথে বিল্ড আপ জি করা। এখানে এখান থেকে একজন ওদের পার্সন দিয়ে চাহিদা কখনো অনুযায়ী বিল্ড আপ ওদের করতে পারবে না। ইনভাইট হ্যাঁ, করে, হ্যাঁ, তারপরে ইনভাইট করে করায়। এই যে আমাদের এই যে দেখা যায় যে একটা অকুপেশনে এতজনকে নিবে, এই যে নেওয়া এটা কোথা থেকে আসছে বা কেন বলছে যে এতগুলাকে স্কিল করান? ওই ইন্ডাস্ট্রি থেকেই আসছে যে এতগুলা পার্সন আমাদের দরকার। আমি কি বুঝাইতে পারলাম? তারপর জি জি তারপর ম্যাডাম বলছে যে সামারি অফ কন্টেন্ট, মানে এটা কোন ধরনের সামারি আমরা তো করব বা
সামারি কন্টেন্টের কথা যেটা বলেছেন, এটা হলো হুম। সামারিটা হলো বিষয়বস্তু ইন্ডাস্ট্রি কম্পিটিশন সামারি আমাদের ওদের কাছ থেকে যে ইয়াগুলা আসে, আমাদের যে এই আমরা পড়লাম এতক্ষণ যে একটা সিএস করলাম না, সিএস এর কম্পোনেন্ট গুলা যে দেওয়া থাকে, এগুলা কিন্তু তাদেরই চাহিদা। সামারিটাও দেওয়া থাকে, তারা কি কাজে কেমন ভাবে কি বিষয়ের উপরে নিবে, মানে একজন স্কিল ওয়ার্কারকে, সেগুলারই সামারি কিন্তু ওখানে বর্ণিত হয়ে আসে। আমার ম্যাডাম, আমি মনে যে ইন্ডাস্ট্রি সাইড অনুযায়ী ওরা একটা সামারি তৈরি করে ট্রেনিং সেন্টারকে দিবে, এরকম ধরে এরকম মনে হয় একটা সামারি ওরা তৈরি করবে আমার মনে হচ্ছে। হ্যাঁ, এটাই এটাই এটা বলছে। জি। আর সেই সামারি অ্যাসেসমেন্ট, সেই সামারি অনুযায়ী আমরা যারা ট্রেনিং প্রোভাইডার আছি তারা হচ্ছে অ্যাসেসমেন্ট নেবে আর কি। তারা ট্রেনিং প্রোভাইড করি, আগে ট্রেনিং প্রোভাইড জি, করে, আর হ্যাঁ, অ্যাসেসর এসে অ্যাসেস করে নিয়ে যায়। জি। অ্যাসেসর কিন্তু আমাদের ট্রেনিং করে তো পারসন না। অ্যাসেসমেন্ট নেওয়ার পরে তখন ওই ইন্ডাস্ট্রিতে ওয়ার্কার গুলো বা এমপ্লয়ি যারা ট্রেইনি আছে তাদেরকে সেন্ড হ্যাঁ, করে তারা অ্যাসেসমেন্ট দিবে। আর আমাদের যে অ্যাসেসর গুলো আসে তারা কিন্তু ইন্ডাস্ট্রি পার্সন হয়। তারা এসে দেখে নেয় যে তাদের ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারবে কি পারবে না। ম্যাডাম, স্লাইডটা শো হচ্ছে না, যদি একটু দেখতেন। ও আচ্ছা, এখন দেখা যায়? এখন জি কি ম্যাডাম, দেখা দেখতে যায়? পাচ্ছি। জি জি ম্যাম, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, what is the relation between learning outcome and elements? এখানে শেখার ফল ও উপাদানের মধ্যে পার্থক্যের কথা বলা হয়েছে। শেখার ফল, লার্নিং আউটকাম আর এলিমেন্টস। A learning outcome is a curriculum terms states what a learner should be able to do towards achieving the purpose of the module unit of competency. মডেলের অর্জন হচ্ছে না relevant to student of competency. আপনারা একটু এটা পড়বেন, হ্যাঁ? What is the relation between learning outcome and elements? স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন? জি ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা, আরটিও রিকগনাইজড ট্রেনিং অর্গানাইজেশন, এখানে নিবন্ধিত প্রশিক্ষণ সংস্থা।
শোনা যায়? আরটিও হচ্ছে একটি নিবন্ধন প্রশিক্ষণ সংস্থা। এ registered training organization is a training organization রবিউল স্যার শুনছেন? হ্যাঁ ম্যাডাম, শুনতে পাচ্ছেন? আপনি একটু বলতেন, মানে আমি একটু পানি খাই আসতাম। আমি একটু বলেন, আমি আসতেছি। হ্যাঁ, আপনারা আছেন? জি ম্যাম। আচ্ছা, আজ আমরা আগেরগুলা ওগুলা কি বোঝা গেছে? মানে আমি আর কন্টিনিউ করতে চাচ্ছি না আজকে। সামনের দিন আচ্ছা, আমরা ভিডিওটা আরটিওটা আমি বলে দিচ্ছি। আরটিওটা আমি বলে দিব? হ্যাঁ, বুঝলাম না। আরটিওটা বলবো আমি? আপনি বলবেন? জি ম্যাম। আচ্ছা, একটু বললে ভালো হয়। মানে আমি একটা না বলছি তো। আচ্ছা, আরটিও একটি নিবন্ধিত আচ্ছা, বলেন একটু, আমি হ্যাঁ। এটি একটি হচ্ছে আরটিও, ফুল মিনিং হচ্ছে রেজিস্টার ট্রেনিং অর্গানাইজেশন। এটা হচ্ছে একটি নিবন্ধিত। স্ক্রিনটা কি আছে? আপনাদের দেখতে পাচ্ছেন? জি, জি দেখতে পাচ্ছি। আচ্ছা, একটি নিবন্ধিত প্রশিক্ষণ সংস্থা যা বিটিবি, বিটিইবি এর সাথে নিবন্ধিত এবং অনুমোদিত একটি প্রশিক্ষণ সংস্থা যা জাতীয়ভাবে স্বীকৃতি যোগ্যতা প্রদান করতে পারে। আরটিও একটি কারিগরি বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ সংস্থা যা শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান করে, যার ফলে যোগ্যতা ও অর্জনের বিবৃতি হয়, যা সারা দেশের শিল্প ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান দ্বারা স্বীকৃতি ও গৃহীত হয়। এইটুকু ম্যাম, আর বলতে পারবো না। এইটুকু বলতে পারবো ম্যাম। কিছুই বুঝলাম না। ম্যাডাম হচ্ছে আরটিওটা আমি একটু শেয়ার করি। আরটিওটা হচ্ছে যে একটা ট্রেনিং অর্গানাইজেশন। সেটা হচ্ছে সেটা দুইটা মোডে হতে পারে। একটা হচ্ছে গভর্নমেন্ট, সেমি গভর্নমেন্ট, বিভিন্ন প্রতিষ্ঠান বিটিভির আন্ডার থেকে রেজিস্ট্রেশন প্রাপ্ত হয়ে এটা হচ্ছে অ্যাফিলিয়েট, ওরা হচ্ছে ট্রেনিং গুলো চালায় আর কি। আর এটা অবশ্যই রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হবে। এটা বিটিভির আন্ডার থেকে রেজিস্ট্রেশন প্রাপ্ত হবে। যখন আমাদের এই ট্রেনিংটা যেমন এনএসডি বা এনএসআরডিএফ
থেকে যে আমাদের হচ্ছে ট্রেনিং গুলো চলতেছে, তারা শুধুমাত্র অর্থায়ন করেছে, বাট এটা কিন্তু হচ্ছে বিটিভির আন্ডারে থাকতে হবে, বিটিভির আন্ডারে একটা রেজিস্ট্রেশন থাকতে হবে। কারিগরি কারিগরি বৃত্তিমূলক শিক্ষা। আমি এতটুকুই বুঝছি আর কি। জি জি, এটা হচ্ছে আরটিও রেজিস্ট্রেশন করতে হবে। যে প্রতিষ্ঠান আপনাকে প্রোভাইড করতেছে ট্রেনিংটা, সেটা অবশ্যই বিটিভির আন্ডারে হতে হবে। বিটিভি আবার এনএসডি, এনএসডি এর থেকে করে, এনএসডি আবার অর্থায়ন করে হচ্ছে এনএসআরডিএফ থেকে। আপনারা বললেন ভালো, ঠিক আছে। ম্যাম বেনিফিট গুলো বলে শেষ করে বেনিফিট গুলো দেন। সহজ বেনিফিট গুলো বলতে সহজ বেনিফিট বলতে পারবেন। বলছি। বেনিফিট অফ ট্রেনিং বেনিফিট অফ ট্রেনিং উইথ সহজ আছে। আমার মানে শরীরটা ইয়া করছে রোজা করে। পয়েন্ট গুলো এই আপডেট কথা স্কিল, বলতে এমপ্লয়ি গেলেও পারফরম্যান্স, রিটার্ন। এটার জন্য আর কিছুই না। benefit of training with registered training organization. একটি নিবন্ধিত প্রশিক্ষণ সংস্থার সাথে প্রশিক্ষণের সুবিধা কি হতে হবে? আপডেট স্কিল মানে হালনাগাদ দক্ষতা। একজন কর্মচারীকে তাদের কাজের সাথে সম্পর্কিত সর্বশেষ প্রবণতা এবং কৌশল সম্পর্কে আপডেট থাকতে হবে। একটা কাজ সব কাজে কিন্তু প্রতিনিয়ত কি হচ্ছে? আপডেট হচ্ছে, তাই না? আগের মতন কি কোনো কিছু থাকছে? সবে কিন্তু নতুনত্ব, আমরা নিজেরাও কিন্তু নতুনত্ব চাই। আরটিও নির্দিষ্ট চাকরি এবং শিল্পের জন্য সবচেয়ে প্রাসঙ্গিক প্রশিক্ষণ প্রদান করে। এটি একটি কর্মচারীর দক্ষতাকে আরো উন্নত স্তরে আপগ্রেড করতে ব্যবহার করে। তারপরে হলো এমপ্লয়িজ পারফরমেন্স, কর্মচারীর কর্মক্ষমতা। কাজের জন্য সঠিক জ্ঞান এবং দক্ষতা অর্জনের ফলেও উন্নত দক্ষতা এবং উৎপাদনশীল বৃদ্ধি পেতে পারে, যা কোম্পানির উচ্চ মুনাফা আদায় করে রাখে। আর আছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। আরটিও প্রশিক্ষণ হলো একটি ভালো বিনিয়োগ, যা প্রায়ই পরিমাপযোগ্য ভালো ফলাফলের দিকে নিয়ে যায়। আমাদের যে আরটিও বা বিটিভির মাধ্যমে ইন্ডাস্ট্রিতে চাই, কেন চাই? আমাদের তো এটা একটা বেনিফিটের জন্যই তো চাই। এই তিনটাই বলা হয়েছে যে বেনিফিটের কথা, এই তিনটাই বলা হয়েছে: আপডেট স্কিল, এমপ্লয়িজ পারফরমেন্স, আর আরটিও রিটার্ন অন রিলেভেন্ট। আপনারা শুনছেন? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, আমি আর কন্টিনিউ করছি না, আজকে শেষ করছি। হ্যাঁ, আমরা সামনের দিন আবার ইনশাল্লাহ আরো